আমরা এবি পার্টির পক্ষ থেকে বলছি, ওই দিন ভুলে যান। আমি বিএনপির নেতাদেরকে অনেকবার বলেছিলাম যে আপনারা রাস্তায় দাঁড়াইয়া জনগণের স্লোগান দেন, আপনাদের দলের স্লোগান কিছুদিন বন্ধ রাখেন। আজকে দেশের বাইরে গিয়ে আমি বাংলাদেশের অমুক, আমি বাংলাদেশের সন্তান বলতে আমাদের দেশের মানুষেরা অনেকে লজ্জা পায়। কেন লজ্জা পায়? কারণ দুর্নীতিতে আমরা শ্রেষ্ঠ হই। কেন লজ্জা পায়? আমার দেশের পুলিশরা ঘুষ খায়, আমার দেশের আদালত, আমার দেশের বিচারালয়ে ঘুষ ছাড়া ফাইল নড়ে না, আমার দেশের মসজিদের হুজুরদের পর্যন্ত অপরাধের বর্ণনা পাওয়া যায়। আমার দেশের মসজিদে নামাজ পড়তে গেলে মোবাইল হাতে প্যান্টের কাছে হাত দিয়ে রাখতে হয়, কোনখান দিয়ে আবার পিছন দিকে মোবাইল নিয়ে যায় কিনা, স্যান্ডেলটা কোথায় রাখছে ওইটা চিন্তা করতে করতে আলহামদুলিল্লাহ সূরায় ভুল হয়ে যায়। কি বলেন? আমি কি বানাই বলতেছি কথা? পৃথিবীর কোথাও এই দুর্ভাগ্য নাই। আমার নারী বোনেরা, আমার মেয়েরা রাস্তায় বের হলে তাকে চোখ নিচু করে হাঁটতে হয়, কারণ সে সারাক্ষণ তটস্থ থাকে তার পোশাকের জন্য, তার শরীরের জন্য তাকে নানাভাবে হেনস্থার শিকার হতে হয়। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। সেখানে বলেছে বুকের ভিতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর। কোন নেতার কথা আছে স্লোগানে? কোন দলের কথা আছে? কোন ধর্মের কথা আছে? সবার কথাই আছে, সবগুলাই ধর্মের কথা, সবগুলাই আমাদের সব দলের কথা, সবগুলাই আমাদের অধিকারের কথা। প্রিয় ভাই বন্ধুগণ, এই জন্য আমি বলি যে আপনারা 18 সালে এক হইতে পারছেন আওয়ামী লীগের ভয়ে, আর এখন আওয়ামী লীগ চলে গেছে দেখে আপনারা একে অপরের সাথে ঝগড়া করছেন, একে অপরকে অপমান করছেন। সারাদিন টেলিভিশন খুললে আমরা দেখি একে অপরের বিরুদ্ধে। আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করেন, এই দেশটা আগে গড়েন, তারপরে আপনাদের কার কোন নেতার কত বাহাদুরি সেটা নিয়ে বলেন। আপনি দেখবেন সন্তান যখন খারাপ হয়, সন্তান যখন জেলে যায়, সন্তান যখন অপরাধের জন্য ধরা পড়ে, বাপ সন্তানকে স্বীকার করতে চায় না, লজ্জা পায়। জিজ্ঞেস করে আপনি কি অমুকের বাপ? আস্তে করে চেহারাটা বদলায় ফেলে, স্বীকার করতে চায়। ছেলে যখন অনেক বড় হয়, ছেলে যখন নাম করে, তখন বিভিন্ন জায়গায় যায় বলে আমি অমুকের বাবা। আজকে দেশের বাইরে গিয়ে আমি বাংলাদেশের অমুক, আমি বাংলাদেশের সন্তান বলতে আমাদের দেশের মানুষেরা অনেকে লজ্জা পায়। কেন লজ্জা পায়? কারণ দুর্নীতিতে আমরা শ্রেষ্ঠ হই। কেন লজ্জা পায়? আমার দেশের পুলিশরা ঘুষ খায়, আমার দেশের আদালত, আমার দেশের বিচারালয়ে ঘুষ ছাড়া ফাইল নড়ে না, আমার দেশের মসজিদের হুজুরদের পর্যন্ত অপরাধের বর্ণনা পাওয়া যায়। আমার দেশের মসজিদে নামাজ পড়তে গেলে মোবাইল হাতে প্যান্টের কাছে হাত দিয়ে রাখতে হয়, কোনখান দিয়ে আবার পিছন দিকে মোবাইল নিয়ে যায় কিনা, স্যান্ডেলটা কোথায় রাখছে ওইটা চিন্তা করতে করতে আলহামদুলিল্লাহ সূরায় ভুল হয়ে যায়। কি বলেন? আমি কি বানাই বলতেছি কথা? পৃথিবীর কোথাও এই দুর্ভাগ্য নাই। আমার নারী বোনেরা, আমার মেয়েরা রাস্তায় বের হলে তাকে চোখ নিচু করে হাঁটতে হয়, কারণ সে সারাক্ষণ তটস্থ থাকে তার পোশাকের জন্য, তার শরীরের জন্য তাকে নানাভাবে হেনস্থার শিকার হতে হয়। এই দুঃখ কে বদলাবে? এই বেদনা কে সারাবে? আমাদের ছাড়া, নিজেরা জাগ্রত হয়ে নিজেরা উদ্যোগ না নিলে কেউ সারাতে আসবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসেন আমরা সবাই ভাবি। আমি সব সময় বলি, যারা আজকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, যারা বিজ্ঞানী হয়েছে, জ্ঞান বিজ্ঞানের প্রসার করেছে, নানা জিনিস আবিষ্কার করেছে, সুন্দর রাষ্ট্র তৈরি করেছে, তারা আমাদের মতোই মানুষ। তাদেরও দুইটা চোখ, আমাদেরও দুইটা চোখ, তাদেরও দুইটা হাত, আমাদেরও দুইটা হাত। তারাও একবেলা ঘুমায়, আমরাও একবেলা দুই বেলা ঘুমাই, একই রকম।
তাদেরকেও দিনে 1-2 বার টয়লেটে যাইতে হয়, আমাদেরকেও একই রকম, একদম পার্থক্য নাই। তাইলে তারা পারলে আমরা কেন পারব? তারা যদি তাদের রাষ্ট্রের বেতন যদি হয়, তাদের রাষ্ট্রের একজন শ্রমিক চাকরি করার জন্য আপনি এখান থেকে 5 লাখ 10 লাখ টাকা খরচ করে আপনি ওই দেশে যান শ্রমিকের চাকরি করার জন্য, কেন? আপনি মনে করেন আপনার বাবার জমি বিক্রি করে হলেও ওখানে বেতন বেশি, ওখানে জীবনটা একটু ভালো, এজন্য যেতে চান। আমি কয়েকদিন আগে বাইরে ছিলাম, এরকম বেরিয়েলা আসলাম, একটা লোক এসে বলল যে ভাই আমি খুব বিপদগ্রস্ত, আমার খাওয়ার পয়সা নাই। আমি বললাম যে আপনি এই বিদেশে কেন আসছেন? বলছে চাকরি নিয়ে আসছিলাম, চাকরিটা চলে গেছে। কত টাকা খরচ করছেন? বলছে আমার 6 লাখ টাকা খরচ হয়েছে। আমি বললাম আপনি তো আমার সাথে বড় লোক মানুষ, আমার তো 6 লাখ টাকা খরচ করার মতো সামর্থ্য নাই। আপনি 6 লাখ টাকা খরচ করে বিদেশে আসছেন, আপনাকে তো আমি কোনো সাহায্য করব না। বাংলাদেশে 6 লাখ টাকা খরচ করে একটা ছোট দোকান ব্যবসা করা যায় না? 1 লাখ টাকা খরচ করলে ড্রাইভিং শেখা যায় না? আরো কম টাকা দিয়ে ড্রাইভিং শেখা যায়। ড্রাইভিং করলে, চাকরি করলে মাসে অন্তত 15-20 হাজার টাকা বেতন পাওয়া যায়। একটা রিক্সাওয়ালাও মাসে 20-30 হাজার টাকা ইনকাম করে। একটা মোবাইল যিনি ঠিক করেন, মোবাইলের মেকার, সেও মাসে 20-30 হাজার টাকা ইনকাম করে। তাহলে আমাদের এই দেশটা কোনো অভিভাবক নাই, কেউ শিখায় না, কোনো রাজনৈতিক দলের এই দায়িত্ব নাই যে নাগরিকদেরকে শিক্ষিত করা, নাগরিকদেরকে তার মধ্যে এই চেতনা তৈরি করা যে আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে বড় হতে হবে, আমাদের পায়ে দাঁড়াতে হবে, আমাদের রাষ্ট্রটাকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। এই রাষ্ট্রের জমি বিক্রি করে, আপনার জমি আরেকজনের কাছে বিক্রি করে বিদেশ যাইতে হবে না, নিজের টাকা খরচ করে এখানেই আপনি তৈরি করেন। আমাদের এই দেশে ব্রিটিশরা ব্যবসা করতে আসছে না, আরবরা ব্যবসা করতে আসছে না, পর্তুগিজরা ব্যবসা করতে আসছে না, কেন আসছে? আমাদের এখানে সম্পদ ছিল, আমাদের এখানে কর্মসংস্থান ছিল, আমাদের এখানে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যাইত। প্রিয় ভাইয়েরা, এই শ্রমিকরাই হচ্ছে রাষ্ট্র এবং শহর নগরকে গড়ে তোলে। তিল তিল করে ইটের উপর ইট দিয়ে আমার একজন নির্মাণ শ্রমিক বড় বড় প্রাসাদ তৈরি করে, ছোট ছোট ইটের কণা ভেঙে ভেঙে আমার একজন শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে সড়ক বানায়, রাস্তা বানায়। আমার একজন অটোমোবাইল শ্রমিক গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে গাড়ির মেরামতের সব দায়িত্ব পালন করে। আজকে আমরা যে মেশিন দেখছি, এই যে শরীরে পোশাক দেখছি, এই যে বিদ্যুৎ দেখছি, প্রত্যেকটার পেছনে জীবন তিল তিল করা শ্রমিকের রক্ত ঘামের মধ্য দিয়ে এটা তৈরি হয়েছে। আমরা দেশটাকে গড়তে পারবো শ্রমিকরা যদি থাকে, শুধু আর কিছু দরকার না। শ্রমিকরা যদি শুধু বলে এটা আমার দেশ, আমার দেশকে আমি তৈরি করব, আমার দেশকে আমি বানাবো, আমার দেশকে আমি গড়ে তুলব, শুধু শ্রমিকরাই যদি একজোট হয়, একটা দেশ বদলে ফেলা সম্ভব। কি বলেন, সম্ভব কিনা? এবি শ্রমিক পার্টিকে দায়িত্ব নিতে হবে। বিএনপির সমালোচনা, আওয়ামী লীগের সমালোচনা, জামাতের সমালোচনা আমরা অনেক করেছি। এই সমালোচনা বাদ দিয়ে তাদেরকে আহ্বান জানাতে হবে যে ভাই আসেন, নতুন ধারার রাজনীতি আমরা করি, বিভেদের রাজনীতি বাদ দেই, একে অপরের দিকে আঙ্গুল তোলার রাজনীতি বাদ দেই। আমি এবি পার্টির নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা, মানুষ ছোট থেকেই বড় হয়, মানুষ আস্তে আস্তেই নিজের শক্তি তৈরি করে। আমরা ছোট আছি, এটা আমাদের জন্য ভালো। যারা বড় আছে ওরা আস্তে আস্তে ছোট হয়ে যাবে, এটাই শেষ। আর কত বড় হবে? আওয়ামী লীগ এত বড় দল, দেখেন এখন ছোট হয়ে গেছে, ক্ষমতা চলে গেছে। আমাদের ক্ষমতা চলে যাওয়ার কোনো ভয় নাই। আমাদের ক্ষমতা তৈরি করার কি আছে? সম্ভাবনা আছে। ক্ষমতা আপনা আপনি তৈরি হয় না, ক্ষমতাকে তৈরি করতে হয়। সুতরাং আমি আপনাদেরকে বলবো, প্রিয় ভাই ও বোনেরা, আগামী দিন আমাদের দিন, ইনশাআল্লাহ আগামীর দিন আমাদের স্বপ্নের দিন। আগামীর দিন বাংলাদেশকে নতুন করে তৈরি করার দিন। আগামী দিন অতীতকে ভুলে গিয়ে, অতীতের ব্যর্থতার উপরে, ভুলের উপরে, নিজেদের ব্যর্থতার উপরে সুন্দর করে একটা ভবিষ্যৎ নির্মাণের দিন। এখানে যতগুলো জেলার বা বিভিন্ন
স্থানের প্রতিনিধিরা আছেন, সবাই আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আপনাদের এই শ্রমিক পার্টিকে একটা শক্তিশালী সংগঠনে আপনারা জায়গায় জায়গায় রূপান্তর করবেন ইনশাআল্লাহ। পারবেন তো? আমরা আবারও বলছি, এখন থেকে শ্রমিক পার্টিকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা আপনাদের কাজ করবেন, আপনারা আপনাদের দল তৈরি করবেন। আগামী 6 মাসের মধ্যে এবি শ্রমিক পার্টির আলাদা অফিস, আলাদা সংগঠন এবং জেলায় জেলায় সংগঠন তৈরি করে 6 মাসের মধ্যে যাতে সারা বাংলাদেশের জেলাগুলোতে আমরা কাউন্সিল শুরু করতে পারি, সেই পরিকল্পনা নিয়ে আপনারা কাজ করবেন। আজকে এটাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। সর্বশেষ, এই সামনে যে নির্বাচন আছে, সেই নির্বাচনের ব্যাপারে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। এবি পার্টির পক্ষ থেকে আমরা 100-র উপরে আসনে আমরা কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের মনোনয়ন ডিক্লেয়ার করব। বাকি যে আসনগুলো আছে সেগুলোর জন্য যারা আমাদের কাছে ইতিমধ্যে আবেদন করেছেন, আমরা সেখানে যাচাই বাছাই করে এর পরের স্তরে আমরা 100 করে সর্বোচ্চ আসনে আমরা আমাদের নমিনেশন ডিক্লেয়ার করব। এবং আমরা আবারও বলছি যে এই সংঘাতের রাজনীতি বাদ দিয়ে আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন আছে, সবাই সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। জুলাই সনদের যেই চূড়ান্ত রূপরেখা তৈরি হয়েছে, সেটাকে আমাদের ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে, আমরা আমাদের মতকে স্যাক্রিফাইস করে সবাইকে অনুরোধ করেছি যে আসেন আমরা ঐকমত্য কমিশনের প্রস্তাবনার আলোকে একটা গণভোটের মধ্য দিয়ে আমাদের যেই সাংবিধানিক সংস্কার সেটাকে আমরা মেনে নেই, গ্রহণ করি এবং সেই আলোকে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুনভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য নতুন যাত্রা শুরু করি। কেউ ভোট চুরির চিন্তা, ভোট বানচালের চেষ্টা, ভোটকে ষড়যন্ত্র করে অন্যদের সাথে হাত মিলিয়ে এটাকে ভিন্ন খাতে চেষ্টা করবেন না, কারণ এই দেশ আর আগের জায়গায় ফিরে যাবে না। নতুনরা রক্ত দিতে শিখে গেছে, নতুনরা একটা গুলি করলে আরেকটা দাঁড়িয়ে যেতে শিখে গেছে, নতুনরা বলেছে তোমাদের যদি আরো যত পানি লাগে, রক্ত লাগে, আমরা এই পানি এবং রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ব। আমরা এই নতুনদের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এটাই আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ।